আচ্ছা, ঠিক আছে। তাহলে ওয়েলকাম সবাইকে। আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের যে মানবদেহের প্রতিরক্ষা, এই প্রতিরক্ষার তৃতীয় যে ক্লাস, থার্ড ক্লাস যেটা। ঠিক আছে, তো দুইটা ক্লাস আমরা নিচ্ছি প্রতিরক্ষার উপরে। আজকে আমাদের যে ক্লাসটা এটা হচ্ছে আমাদের থার্ড ক্লাস। তো এই ক্লাসটা শুরু করার আগে আমরা কি কি পড়ছি এই পড়াগুলা একটু জাস্ট আবার আপনাদের একটু মেমোরাইজ করাই। যেমন আমরা ফার্স্টে আপনাদেরকে কি পড়াইছিলাম, এই প্রতিরক্ষা রিলেটেড ব্যাপার স্যাপারগুলো একটু বলছিলাম যে প্রতিরক্ষায় আসলে কি কি বিষয়গুলো আসলে প্রতিরক্ষায় চ্যাপ্টারের ভেতরে আছে। যেমন আমরা ফার্স্টে বলছিলাম যে আমাদের এখানে প্রতিরক্ষার কয়েকটা স্তর আছে। প্রতিরক্ষা স্তর এটাই মেইন বিষয় এই চ্যাপ্টারের। প্রতিরক্ষা স্তর, প্রতিরক্ষা স্তরের মধ্যে কি কি বিষয় ছিল আমরা জানি। আমাদের তিনটা প্রতিরক্ষা ব্যবস্থা ছিল। একটা হচ্ছে প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা, আর একটা হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, আর একটা ছিল আমাদের তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা। ঠিক আছে, এই তিনটাকে আমরা বলছিলাম যে প্রথম জন হচ্ছে বাংলাদেশের, আমরা র্যাব, আর্মি আর পুলিশের সাথে কম্পেয়ার করছিলাম যে প্রথম প্রতিরক্ষা ব্যবস্থাকে আমরা বলছিলাম পুলিশ, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরকে আমরা বলছিলাম র্যাব, আর তৃতীয় প্রতিরক্ষা স্তরকে আমরা বলছিলাম হচ্ছে আর্মি। ঠিক আছে, তো এইভাবে ঠিক আছে আলটিমেটলি আমরা তিনটা প্রতিরক্ষা স্তরকে বলছিলাম যে কোনো একটা সমস্যা যদি হয় আমাদের দেহে, যখনই কোনো জীবাণু প্রবেশ করে, তো জীবাণু যখনই প্রবেশ করে তখন সেই জীবাণুকে ধ্বংস করার জন্য প্রথমে আসে হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। পরবর্তীতে জীবাণু যদি প্রথম প্রতিরক্ষা স্তর ভেদ করে আরো ভেতরে ঢুকে যায় তখন সেই জীবাণুকে ধ্বংস করে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। জীবাণু যদি কোনো কারণে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ভেদ করে তৃতীয় প্রতিরক্ষা স্তরে চলে যায় তখন সেই জীবাণুকে ধ্বংস করে তৃতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে আমাদের দেশে যদি কোনো জীবাণু ঢোকে, দেশের বাংলাদেশের কথা বলতেছি, দেশের যদি কোনো জীবাণু ঢোকে তো সেই জীবাণুগুলাকে প্রথমে ধ্বংস করতে আসে পুলিশ, তারপরে সেই জীবাণুকে ধ্বংস করতে আসে র্যাব, তারপরে সেই জীবাণুকে ধ্বংস করতে আসে আর্মি। সেম ভাবে আমাদের দেহের ভেতর যদি কোনো জীবাণু ঢোকে সেই জীবাণুকে ধ্বংস করতে আসে প্রথম প্রতিরক্ষা স্তর। পরবর্তীতে প্রথম প্রতিরক্ষা স্তর ব্যর্থ হলে আসে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর ব্যর্থ হলে আসে হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তর। তো এদের মধ্যে আমরা কি বলছিলাম যে এই প্রথম এবং দ্বিতীয়, প্রথম প্রতিরক্ষা স্তরটা এটা হচ্ছে, এটা রক্তের বাইরে থাকে। এটা কোথায় থাকে ভাইয়া? রক্তের বাইরে থাকে। আর এই যে দ্বিতীয় এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর এরা কোথায় থাকে? সাধারণত রক্তে থাকে। সাধারণত কোথায় থাকে ভাইয়া? রক্তে থাকে। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর এদের অবস্থান যদি বলে তাহলে আমরা বলবো হচ্ছে রক্ত। যদিও আমরা একটু ব্যতিক্রম গুলা গতদিন পড়াশোনা করছিলাম, বাট সাধারণত এই দুইটা প্রতিরক্ষা স্তর আমাদের রক্তে থাকে। আর রক্ত বাদে যত কিছু আছে সবাই হচ্ছে কোন প্রতিরক্ষা স্তরের অংশ ছিল? প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ। যেরকম আমাদের ত্বক, ত্বক জীবাণুকে প্রবেশে বাধা দেয়, তাহলে ত্বক হচ্ছে কোন স্তর? প্রথম প্রতিরক্ষা স্তর। আমাদের কানের লোম, তারপর নাকের লোম, তারপরে মুখের লালা, এরা সবাই জীবাণুকে বাধা দেয়, তো এরাও কোন প্রতিরক্ষা স্তর? এরা হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর। তাহলে আমরা তিনটা প্রতিরক্ষা স্তর নিয়ে পড়াশোনা করতেছিলাম। তো আমরা পড়তে পড়তে চলে আসছিলাম হচ্ছে আমাদের যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে চলে আসছিলাম। তো আমরা লাস্ট দিন পর্যন্ত দ্বিতীয় প্রতিরক্ষা স্তর পড়াইতেছিলাম আপনাদের, এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদানগুলা পড়াচ্ছিলাম। যেমন দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মধ্যে ছিল হচ্ছে আমাদের প্রদাহ। আমরা সবাই জানি প্রদাহ হলে চারটা কাহিনী ঘটে। কোনো একটা জায়গায় যদি প্রদাহ হয় তখন সেই জায়গাটা লাল হয়, গরম হয়, ফুলে যায়, আর হচ্ছে ব্যথা হয়। লাল হবে, গরম হবে, ফুলে যাবে, আর হচ্ছে ব্যথা হবে। আমরা বারবার বলছিলাম যখন ক্লাসে পড়াইছি তখন আমরা বারবার বলছিলাম যে আমরা ছোটবেলায় অনেক সময় রাস্তায় খেলাধুলা করতে গিয়ে পড়ে গেছিলাম। তো যখন আমরা পড়ে যাই তখন সেই ধরেন হাঁটুর উপরে পড়ে গেছি, হাঁটুতে ব্যথা পাইছি, তো হাঁটুর ওই জায়গাটা ফার্স্ট লাল হইতো, তারপর ওই জায়গাটা গরম হইতো, ওই জায়গাটা ফুলে যাইতো, এবং রাতের বেলা ওই জায়গাটা ব্যথা হইতো। তাহলে এই চারটা কাহিনী হয়, ঠিক আছে? এগুলো আপনারা আপনাদের জীবনে, দৈনন্দিন জীবনে এইটা অনেকবার আপনারা দেখছেন। তাহলে কোন একটা জায়গায় যদি প্রদাহ হয় জায়গাটা লাল হবে, গরম হবে, ফুলে যাবে, ব্যথা হবে। তো এই যে যে জিনিসটা, এই চারটা জিনিসকে একসাথে আমরা বলি হচ্ছে প্রদাহ। এই চারটা জিনিসকে একসাথে কি নামে ডাকা হয়? প্রদাহ। তো এই যে প্রদাহটা, এই প্রদাহটা কোন প্রতিরক্ষা স্তরের অংশ? এটা আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। তো এই পর্যন্ত আমরা গতদিন পড়াইছিলাম। আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের তৃতীয় যে আরেকটা কম্পোনেন্ট, যাকে আমরা বলবো হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে একটা সিস্টেম যেটাকে আমরা বলছি হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম।
আচ্ছা, তো এই কমপ্লিমেন্ট সিস্টেম এটাও কোন প্রতিরক্ষা স্তরের অংশ? এটাও আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। ঠিক আছে? তাহলে আপনারাই বলেন তো, এই কমপ্লিমেন্ট সিস্টেম যদি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ হয়, তাহলে এই কমপ্লিমেন্ট সিস্টেমের অবস্থান কোথায় হবে? রক্তে। রক্ত। ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। সুতরাং কমপ্লিমেন্ট সিস্টেম কোথায় থাকে? কমপ্লিমেন্ট সিস্টেম থাকবে আমাদের রক্তে। ঠিক আছে? রক্তে থাকবে। তো ভালো কথা, রক্তে থাকে কিন্তু এরা জিনিসটা কি আসলে? ঠিক আছে? তাহলে আমরা একটু জাস্ট কয়েকটা লাইন দাগ দেই। দেখেন এই কমপ্লিমেন্ট সিস্টেমটা হচ্ছে এক ধরনের প্রোটিন। এখন কথা হচ্ছে কয়টা প্রোটিন? এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় কোয়েশ্চেন আসছে যে কমপ্লিমেন্ট সিস্টেমে ২০ ধরনের প্রোটিন থাকে। ঠিক আছে? তো পরীক্ষায় আসবে কমপ্লিমেন্ট সিস্টেমে কত ধরনের প্রোটিন আছে? ২০ ধরনের প্রোটিন আছে। এইটা কিসে বাহিত হয়? দেখেন একটু আগে আপনারা বলছেন যে এটা রক্তে থাকে। সুতরাং এটা রক্তে বাহিত হয়। ঠিক আছে? এটা রক্তে বাহিত হয়। ঠিক আছে? আচ্ছা। এবং এই যে কমপ্লিমেন্ট সিস্টেমটা, সেই কমপ্লিমেন্ট সিস্টেমটার কাজ কি? কমপ্লিমেন্ট সিস্টেমের কাজ হচ্ছে, দেখেন এখানে ২ টা কথা আছে। স্পেসিফিক ও নন স্পেসিফিক উভয় ধরনের প্রতিরক্ষা ব্যবস্থাকে উস্কায় দেয়। আমি গতদিন ক্লাসে এই স্পেসিফিক আর নন স্পেসিফিক নিয়ে অনেকগুলা কথা বলছিলাম। বলেন তো, আমরা বলছিলাম স্পেসিফিক কোন প্রতিরক্ষা স্তরটা স্পেসিফিক ছিল? তৃতীয়। তৃতীয় প্রতিরক্ষা স্তর। হ্যাঁ, ৩য় প্রতিরক্ষা স্তরটা স্পেসিফিক ছিল। প্রত্যেকটা জীবাণুর জন্য আলাদা করে অ্যান্টিবডি সৃষ্টি হতো। তাহলে ৩য় প্রতিরক্ষা স্তরটা স্পেসিফিক। আর ১ম আর ২য় প্রতিরক্ষা স্তর এই ২ টা ছিল হচ্ছে নন স্পেসিফিক। তাহলে আমাকে একটু বলেন তো, কমপ্লিমেন্ট সিস্টেম কমপ্লিমেন্ট সিস্টেম নিজে কোন প্রতিরক্ষা স্তরের অংশ? দ্বিতীয়। ১ম, ২য় নাকি ৩য়? দ্বিতীয়। কমপ্লিমেন্ট সিস্টেম নিজে ২য় প্রতিরক্ষা স্তরের অংশ, কিন্তু কমপ্লিমেন্ট সিস্টেম কাদেরকে অ্যাক্টিভ করে? সবাইকে। প্রথম, ১ম, দ্বিতীয়, ২য়, তৃতীয়। ৩য় সবাইকে। তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম সে হচ্ছে, পরীক্ষায় যদি কোশ্চেন আসে কমপ্লিমেন্ট সিস্টেম কোন প্রতিরক্ষা স্তরের অংশ, অ্যান্সার হবে ২য় প্রতিরক্ষা স্তরের অংশ। কমপ্লিমেন্ট সিস্টেম কাকে কাকে অ্যাক্টিভ করে, অ্যান্সার হবে ১ম, ২য়, ৩য় সবাইকে সে কি করে? অ্যাক্টিভ করে। ক্লিয়ার হইতে পারছি আমরা? তাহলে এইটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট সিস্টেমের কাজ। আচ্ছা। এখন দেখেন এখানে কিছু, ঠিক আছে, আপনার লাইন-টাইন আছে। ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের আ পড়তে হবে না। আমরা একটু কমপ্লিমেন্ট সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা একটু আসি। ধরেন আমি এখানে একটু নিচ দিয়ে, ঠিক আছে, আপনাদের দেখাই দিচ্ছি। ধরেন এইটা একটা জীবাণু। এই জীবাণুকে আমরা বলি হচ্ছে প্যাথোজেন। জীবাণুকে আমরা বললাম হচ্ছে প্যাথোজেন। তো এই প্যাথোজেনটা ধরেন কোন কারণে, ঠিক আছে? ধরেন আমাকে কোন কারণে ত্বক ভেদ করে রক্তে চলে আসছে। তাহলে বলেন তো এই ত্বকটা কোন প্রতিরক্ষা স্তরের অংশ ছিল ভাইয়া? ১ম প্রতিরক্ষা প্রথম। স্তর। আর আমরা কি জানি রক্তে কোন প্রতিরক্ষা স্তর আছে? রক্তে আছে হচ্ছে ২য় প্রতিরক্ষা স্তর আর আছে হচ্ছে আমাদের ৩য় প্রতিরক্ষা স্তর। তো আমাদের এই যে প্যাথোজেন, এই প্যাথোজেনটা সে আমাদের ত্বককে বা ১ম প্রতিরক্ষা স্তরকে ভেদ করছে। ভেদ করে সে কোন প্রতিরক্ষা স্তরে চলে আসছে এখন? রক্তে চলে আসছে। তো রক্তে আমরা জানি ২য় প্রতিরক্ষা স্তর আছে, ৩য় প্রতিরক্ষা স্তর আছে। আমাকে একটু কেউ কি বলবেন, এই যে রক্তে যে ২য় আর ৩য় আছে, এই জীবাণুটাকে সবার আগে আক্রমণ করতে যাবে কে? ২য় প্রতিরক্ষা স্তর নাকি ৩য় প্রতিরক্ষা স্তর? দ্বিতীয়। দ্বিতীয় দ্বিতীয়। প্রতিরক্ষা স্তর। হ্যাঁ, আগে যাবে ২য়। জীবাণুটাকে ধ্বংস করার জন্য আগে ২য় স্তর যাবে। এখন ২য় স্তর যদি কোন কারণে ফেইল করে তখন কে যাবে বলেন তো? তৃতীয় ৩য় প্রতিরক্ষা স্তর। প্রতিরক্ষা। আচ্ছা, এই যে রক্তে যখনই জীবাণুটা ঢুকলো, ঠিক আছে? তাহলে প্যাথোজেনটা কিন্তু এখান থেকে ত্বক ভেদ করে রক্তে চলে আসছে। তাহলে প্যাথোজেন, এই যে আমি এই যে গোল যে জিনিসগুলা দেখাচ্ছি, ধরেন এটা প্যাথোজেন। প্যাথোজেন ফার্স্টে ত্বক ভেদ করে রক্তে চলে আসতেছে। ঠিক আছে? তার মানে প্যাথোজেনটা ভেতরে ঢুকতেছে। তো প্যাথোজেনটা এখন রক্তে চলে আসছে। আমার যে রক্তের ভেতরেই প্যাথোজেনটা আছে। ঠিক আছে? তো এই প্যাথোজেনটা যখনই আসে তখন আমাদের বডিতে কিছু প্রোটিন অ্যাক্টিভেট হয়। ঠিক আছে? তো যখনই আসলো তখন কিছু প্রোটিন অ্যাক্টিভেট হয়। এই ২য় প্রতিরক্ষা স্তর আল্টিমেটলি সেই জীবাণুকে যখনই দেখে, সেই জীবাণুর বিরুদ্ধে সে কিছু প্রোটিন তৈরি করে। সে কিছু প্রোটিন
তৈরি করে বা অ্যাক্টিভেট করে অ্যাক্টিভেট করে অ্যাক্টিভেট করে ঠিক আছে? তাহলে দেখেন যখনই এই জীবাণুগুলা, এই প্যাথোজেন গুলা আপনার ত্বক ভেদ করে রক্তে চলে আসতেছে, যখনই রক্তে চলে আসে তখনই আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কিছু প্রোটিন অ্যাক্টিভেট করে। এই যে প্রোটিন গুলা আমাদের অ্যাক্টিভেট হইলো, এই প্রোটিন গুলার নামই হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম। এইগুলার নামই কি ভাইয়া? এই প্রোটিন গুলার নামই হচ্ছে কি ভাইয়া? কমপ্লিমেন্ট 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 সিস্টেম। তাহলে আমাকে একটু অ্যান্সার দেন তো যে নরমালি ধরেন আমি এখন সুস্থ অবস্থায় আছি। আমার দেহের ভেতরে ধরেন কোনো জীবাণু ঢুকে নাই। আমার কি কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ। 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 তাহলে কমপ্লিমেন্ট সিস্টেম শুধুমাত্র অ্যাক্টিভ হবে কখন বা এই প্রোটিনগুলা অ্যাক্টিভ হবে কখন? যখন যখন জীবাণু প্যাথোজেন জীবাণু প্রবেশ কোথায় করবে প্রবেশ করবে? জীবাণু কি ত্বকে দেহের প্রবেশ ভিতরে, করবে নাকি রক্তে প্রবেশ করবে? রক্তে প্রবেশ রক্তে। করবে। তাহলে জীবাণু আমরা কি বলতে পারি কিনা জীবাণু রক্তে প্রবেশ করলে কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভ হয়? জি। আর এই যে কমপ্লিমেন্ট সিস্টেম, এই কমপ্লিমেন্ট সিস্টেম সে কি করে? সে আবার এই কমপ্লিমেন্ট সিস্টেম কি করবে? সে কমপ্লিমেন্ট সিস্টেম এখন এই প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম, ঠিক আছে, দ্বিতীয়, তৃতীয় সমস্ত প্রতিরক্ষা স্তরকে সে এখন কি করবে বলেন তো? অ্যাক্টিভ করবে। এখন সে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রতিরক্ষাকে প্রতিরক্ষাকে অ্যাক্টিভ করে। আচ্ছা, তাহলে দেখেন জীবাণুটা যখন আমার রক্তে ঢুকলো, রক্তে ঢোকার পরে ফার্স্টে অ্যাক্টিভ হয় কি? কমপ্লিমেন্ট সিস্টেম। কমপ্লিমেন্ট সিস্টেম গিয়ে কাকে কাকে অ্যাক্টিভ করে? কমপ্লিমেন্ট সিস্টেম গিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবাইকে যায় কি করে? অ্যাক্টিভ করে। তাহলে এই জিনিসটুক, এই বেসিকটুক বুঝছেন কিনা আমাকে জাস্ট একটু বলেন। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত কমপ্লিমেন্ট না সিস্টেম ভাইয়া। নিয়ে? আচ্ছা। তাহলে এইটা হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেম, যে কমপ্লিমেন্ট সিস্টেমটা হচ্ছে রক্তে থাকে। কমপ্লিমেন্ট সিস্টেমটা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। কমপ্লিমেন্ট সিস্টেম যখন অ্যাক্টিভ হয় তখন সে শুধুমাত্র একাই অ্যাক্টিভ থাকে না, সে আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় এদেরকে আবার পুনরায় কি করে? অ্যাক্টিভ করে। ঠিক আছে? তাহলে বলেন তো এখন এই জীবাণুর বিরুদ্ধে কারা কারা এখন অংশগ্রহণ করবে একসাথে? প্রথম, দ্বিতীয়, এক প্রথমে তৃতীয় প্রতিরক্ষা স্তর। হ্যাঁ, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবাই এখন একসাথে কি করবে? জীবাণু ধ্বংস করবে। বলেন তো একটা জীবাণুর বিরুদ্ধে যদি বাংলাদেশের আর্মি, পুলিশ, র‍্যাব সবাই যদি ঠিক আছে আল্টিমেটলি অংশগ্রহণ করে তাহলে সেই জীবাণু কি আর বাঁচবে নাকি মইরা একদম ভূত হয়ে যাবে? মরে যাবে। ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্ট সিস্টেমটা কি আমাদের বডির জন্য খুবই ইম্পর্টেন্ট না? কমপ্লিমেন্ট সিস্টেম আমার প্রথম, দ্বিতীয়, তৃতীয় সবাইকে কি করে? অ্যাক্টিভ করে। ক্লিয়ার হতে পারছেন? জি ভাইয়া। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে কমপ্লিমেন্ট সিস্টেম কোন কোন প্রতিরক্ষা স্তরকে সক্রিয় করে অ্যান্সার কি করবেন? প্রথম, প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রতিরক্ষা দ্বিতীয় স্তরকে। প্রতিরক্ষা স্তরকে অ্যাক্টিভ করে। আচ্ছা ভালো কথা, তাহলে আমাদের কমপ্লিমেন্ট নিয়ে পড়া শেষ। আচ্ছা এখন আসেন আরেকটা আছে যেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারফেরন। ঠিক আছে? এই ইন্টারফেরন নিয়ে আমরা বারবার আপনাকে বলছিলাম যে ইন্টারফেরন থেকে বিগত বছরে বারবার পরীক্ষায় কোশ্চেন আসে। ঠিক আছে? তো ইন্টারফেরন কেন সৃষ্টি হয়? ঠিক আছে? ইন্টারফেরন হচ্ছে ভাইরাস আক্রান্ত কোষ থেকে সৃষ্টি হয়। ঠিক আছে? দেখেন এখানে লেখা আছে ভাইরাস আক্রান্ত হওয়ার প্রতিক্রিয়া হিসেবে ইন্টারফেরন সৃষ্টি হয় এবং ভাইরাসের বৃদ্ধিতে সে কি করে? ব্যাঘাত ঘটায়। ঠিক আছে? তাহলে এবং ইন্টারফেরন জিনিসটা কি? একটা গ্লাইকোপ্রোটিন। এটা কি একটা ভাইয়া? গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে? এবং ইন্টারফেরন কোন প্রতিরক্ষা স্তরের অংশ আমরা পড়াইলাম ভাইয়া? আপনার প্রথম নাকি দ্বিতীয়? কি পড়াচ্ছি? দ্বিতীয়। দ্বিতীয়। আর দ্বিতীয়রা কি স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? নন স্পেসিফিক। নন স্পেসিফিক। তাহলে পরীক্ষার সময় কিন্তু এত কিছু বলবে না, পরীক্ষার সময় ডাইরেক্ট বলবে ইন্টারফেরন কি স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? নন স্পেসিফিক। ঠিক আছে? এখন আপনাকে আবার একটু আমি বলতেছি স্পেসিফিক নন স্পেসিফিক এর বিষয়টা। ঠিক আছে? ইন্টারফেরন কখন রিলিজ হয়? কখন তৈরি হয়? ধরেন এটা আমার একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ। আর ধরেন এইটা একটা ভাইরাস, এটা একটা ভাইরাস। আচ্ছা আমাকে বলেন তো ভাইরাস কাকে অ্যাটাক করে? মনে আছে কোষকে। কিনা?
কোষকে অ্যাটাক করে। ভাইরাস কি আপনার অন্য কোথাও থাকতে পারে না, কি তাকে বেঁচে থাকার জন্য অবশ্যই কোথায় প্রবেশ করতে হয়? কোষে প্রবেশ করতে হয় না? কোষে। কারণ আমরা সবাই জানি ভাইরাস, আপনারা যখন ভাইরাসের বৈশিষ্ট্য পড়ছেন সেখানে সবসময় পড়তেন ভাইরাস হচ্ছে কোষের ভেতরে বংশ বিস্তার করে। আর ভাইরাস নিজে হচ্ছে কি? অকোষীয়। ভাইরাস নিজে কি? অকোষীয়। অকোষীয়। কিন্তু এই ভাইরাসগুলা তাকে যদি বংশ বিস্তার করতে হয়, তাকে অবশ্যই যে কোনো একটা কোষের ভেতরে ঢুকতে হবে। কারণ তার নিজে তো কি নাই? কোষ নাই। তাহলে ভাইরাস নিজে হচ্ছে অকোষীয়, কিন্তু তাকে যদি বংশ বিস্তার করতে হয় তাকে একটা কোষের ভেতরে ঢুকতে হয়। তাহলে আমাদের যে ভাইরাস আমাদের বডিতে আক্রমণ করে, যেমন অনেক ভাইরাস আছে, HIV ভাইরাস আছে, পক্স ভাইরাস আছে, আমাদের যত ভাইরাস আছে সমস্ত ভাইরাস কোথায় প্রবেশ করবে ভাইয়া? কোষে। কোষের ভেতরে কোষে। প্রবেশ করবে। ভালো কথা, কোষের ভেতরে প্রবেশ করলো। তো এই যে যখনই কোষের ভেতরে প্রবেশ করে, কোষ থেকে কিছু উপাদান বের হয়। কোষ থেকে কিছু কি বের হয় ভাইয়া? উপাদান বের হয়। ঠিক আছে? কোষ যখন বুঝতে পারে তার বডিতে ভাইরাস ঢুকছে, তখন কোষ থেকে কিছু পদার্থ বের হয়। এই পদার্থগুলোর নামই হচ্ছে ইন্টারফেরন। ইন্টারফেরন। তাহলে আমাকে বলেন তো, আহ ভাইরাস আক্রমণ করার আগে কি ইন্টারফেরন তৈরি হয়েছে, নাকি ভাইরাস আক্রমণ করার পরে ইন্টারফেরন তৈরি হলো? ভাইরাস আক্রমণ করার পরে। তাহলে আমরা কি বলতে পারি কিনা যে ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন সৃষ্টি হয়? জি। ভাইরাস আক্রান্ত কোষ থেকে কি সৃষ্টি হয়? ইন্টারফেরন সৃষ্টি হয়। তাহলে আমরা এই কথাটা লিখতে পারি, ঠিক আছে? আপনারা বইয়ের পাশ দিয়ে লিখতে পারেন যে ভাইরাস আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন সৃষ্টি হয়। ভাইরাস আক্রান্ত আক্রান্ত কোষ থেকে ইন্টারফেরন ইন্টারফেরন সৃষ্টি হয়। ইন্টারফেরন সৃষ্টি হয়। ইন্টারফেরন জিনিসটা কি ভাইয়া? ইন্টারফেরন হচ্ছে একটা প্রোটিন। এখন কথা হচ্ছে ইন্টারফেরনের কাজ কি? ইন্টারফেরন কি করে? ইন্টারফেরন এই ভাইরাসকে ধ্বংস করে। ইন্টারফেরনের কাজ হচ্ছে কি ভাইয়া? ইন্টারফেরন হচ্ছে ভাইরাস ধ্বংস করে। ভাইরাস ভাইরাস ধ্বংস করে। ঠিক আছে? তাহলে দেখেন, ভাইরাস যখন কোষের ভেতরে ঢুকলো তখন ভাইরাস থেকে কোষ থেকে একটা পদার্থ তৈরি হয় যার নাম হচ্ছে ইন্টারফেরন। এই ইন্টারফেরনের কাজ হচ্ছে কি করা? ভাইরাস ধ্বংস করা। ঠিক আছে? তাহলে বলেন তো, আমাদের বডিতে যদি ভাইরাস প্রবেশ করে তাহলে কি ওষুধ খাওয়ার কোনো দরকার আছে, নাকি ভাইরাস ধ্বংস করার জন্য আমাদের বডি একটা পদার্থ তৈরি করে ফেলে? এটা দেখেন দেখেন, ভাইরাস আপনার কোষকে অ্যাটাক করছে, আপনার কোষ ইন্টারফেরন তৈরি করছে। ইন্টারফেরন যে কাকে ধ্বংস করছে? ভাইরাসকে ধ্বংস জি। করছে। ঠিক আছে? তাহলে বলেন তো, আমাদের বডিতে ইন্টারফেরন কাদেরকে ধ্বংস করে? ভাইরাস ধ্বংস করে। তাহলে আমরা ইন্টারফেরনকে কি বলতে পারি কিনা যে ইন্টারফেরন হচ্ছে একটা অ্যান্টিভাইরাল? যেহেতু জি। ভাইরাসকে ধ্বংস করে, তাহলে একে আমরা বলতে পারি সে হচ্ছে অ্যান্টিভাইরাল। আচ্ছা, সে কি ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেছে নাকি শুধু ভাইরাসকে ধ্বংস করতেছে বলেন তো? ভাইরাসকে। ভাইরাস। ভাইরাসকে ধ্বংস করতেছে। আর যে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাকে কি নামে ডাকা হয় বলেন? পড়াইছি। অ্যান্টিভাইরাল। অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? তাহলে পরীক্ষায় যদি আসে, পরীক্ষায় অ্যান্টিবায়োটিক যদি ব্যাকটেরিয়া ধ্বংস করে। হ্যাঁ, ব্যাকটেরিয়া ধ্বংস করে। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংস করে। আর ইন্টারফেরন কাকে ধ্বংস করে? ভাইরাসকে। ভাইরাস ধ্বংস করে। ঠিক আছে? তাহলে এই কয়েকটা জিনিস আমরা একটু মাথায় রাখবো, যে ভাইরাস হচ্ছে অকোষীয়। ভাইরাস যখন কোষের ভেতরে প্রবেশ করে তখন ইন্টারফেরন তৈরি হয়। ইন্টারফেরনের কাজ হচ্ছে সেই ভাইরাসকে ধ্বংস করা। ঠিক আছে? এবং সে যেহেতু ভাইরাসকে ধ্বংস করে, এই জন্য তাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টিভাইরাল। অ্যান্টিভাইরাল। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের ইন্টারফেরনের কাজ। আচ্ছা, আমাকে এখন আপনাদের দেখি পড়ালেখার কতটুকু উন্নতি হয়েছে, আমাকে একটু বলেন। আপনি যে কোনো একটা ভাইরাসের নাম বলেন। ধরেন একটা ভাইরাসের নাম আপনি দিতে পারেন, একটা ভাইরাসের নাম দিলাম, একটা ভাইরাসের নাম ধরেন HIV, একটা ভাইরাসের নাম ধরেন পক্স ভাইরাস। ঠিক আছে? একটা ভাইরাসের নাম ধরেন আপনার বার্ড ফ্লু ভাইরাস, এটার নাম হচ্ছে নিপা H5N1। ভাইরাস। ঠিক আছে? নিপা ভাইরাস। তারপরে হ্যাঁ, হেপা বি ভাইরাস। হেপা বি। তারপরে ধরেন আপনার আরো ভাইরাস আছে। এখন ওই যে শীতকালে যেটা খুব কমন, নিপা ভাইরাস। তাই না? যে আমরা খেজুরের রস খাইতে পারি না কেন? নিপা ভাইরাসের কারণে। তাহলে বলেন তো, যেই ভাইরাসই ঢুকুক আমার ইন্টারফেরন কি তৈরি হবে কি হবে না বলেন? হবে। 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 তাহলে যেই ভাইরাসই ঢুকুক
কি সৃষ্টি করতেছে বলেন তো? ইন্টারফেরন সৃষ্টি করতেছে। তাহলে বলেন তো ইন্টারফেরন কি সমস্ত ভাইরাসকে ধ্বংস করতেছে না, নাকি কোনো একটা নির্দিষ্ট ভাইরাসকে ধ্বংস করতেছে? সব সমস্ত ভাইরাসকে ভাইরাসকে। সমস্ত ভাইরাসকে। তাহলে এইচআইভি কেও ধ্বংস করতে চায়, পক্স কেও ধ্বংস করতে চায়, H5N1 কেও ধ্বংস করতে চায়, হেপা বি ভাইরাস ধ্বংস করতে চায়, নিপা কেও ধ্বংস করতে চায়। তাহলে ইন্টারফেরন কি শুধু একজনের বিরুদ্ধে কাজ করে নাকি সবার বিরুদ্ধে কাজ করতেছে? সবার বিরুদ্ধে কাজ সবার করে। বিরুদ্ধে। আর সবার বিরুদ্ধে যারা কাজ করে তারা কি স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? নন নন স্পেসিফিক। এবার ক্লিয়ার হয়েছেন কেন এটা নন স্পেসিফিক? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ইন্টারফেরন। এরপরে দেখেন আরেকটা আসছে, সেটা হচ্ছে জ্বর। ঠিক আছে, তো জ্বর নিয়ে আমরা কি পড়বো? ঠিক আছে, আহ জ্বর এটাও কোন প্রতিরক্ষা স্তরের অংশ? এটা আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের অংশ। ঠিক আছে, দ্বিতীয়, এই যে দেখেন দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের শেষ অস্ত্র, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের শেষ অস্ত্র হচ্ছে কি? জ্বর। ঠিক আছে, তো আমরা জানি আমাদের বডি টেম্পারেচার থাকে হচ্ছে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে। এর থেকে যদি কোনো কারণে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি? জ্বর। তো জ্বরটা, ঠিক আছে, আমি ধরেন অন্য একটা পেজে দেখাই জ্বরটা কিভাবে হয়। ঠিক আছে, এই অন্য পেজে যাওয়ার আগে আমি একটু দুই একটা লাইন দাগ দিয়ে যাই, দেন আমি অন্য লাইনে যাই। ঠিক আছে, এখানে দেখেন একটা লাইন আছে, পাইরোজেন আর হচ্ছে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বিপাকীয় পরিবর্তন ঘটায়। এই দুইটা লাইন আমরা একটু দাগ দিব, দেন হচ্ছে আমরা পরের পেজে যাব আর জ্বরটা একটু বুঝাবো। ঠিক আছে, তো জ্বর কেন হয়? সেম জিনিস, একদম আগেরটার মতোই। এইটা ধরেন এটা একটা ধরেন ভাইরাস, এটা একটা ভাইরাস, এটা একটা ভাইরাস, এটা একটা ভাইরাস। তো আমরা সবাই জানি ভাইরাস কাকে আক্রমণ করে? ভাইরাস একটা কোষকে আক্রমণ করে। তো এটা হচ্ছে আমাদের কোষ, এটা হচ্ছে আমাদের কোষ। তো এই ভাইরাসটা আমাদের কাকে আক্রমণ করবে? এই কোষকে আক্রমণ করবে। তো কোষকে আক্রমণ করলো, ভালো কথা। তখন কি হলো? কোষকে যখনই আক্রমণ করে তখন আমরা একটু আগে পড়ছি যে কোষ বাবাজি হচ্ছে ইন্টারফেরন তৈরি করে। কি তৈরি করে ভাইয়া? ইন্টারফেরন তৈরি করে, ইন্টারফেরন তৈরি করে। বলেন তো ইন্টারফেরনের কাজ কি? ইন্টারফেরনের কাজ ভাইরাস হচ্ছে ধ্বংস করা। ভাইরাস ধ্বংস করা। একটু আগে আপনারা পড়ছেন যে ইন্টারফেরনের কাজ হচ্ছে ভাইরাস ধ্বংস, ভাইরাস ধ্বংস। এখন কথা হচ্ছে শুধু সে ইন্টারফেরন তৈরি করে এরকম না, সে আরেকটা পদার্থ তৈরি করে, এটার নাম হচ্ছে পাইরোজেন। এটার নাম হচ্ছে কি? পাইরোজেন। এই পাইরোজেন কি করে? এই পাইরোজেন, ঠিক আছে, পাইরোজেন জিনিসটা কি? ইন্টারফেরন তো একটা প্রোটিন, পাইরোজেন একটা প্রোটিন। পাইরোজেনও কি ভাই? একটা প্রোটিন। তো এই প্রোটিনটাকে আমরা বলতে পারি হচ্ছে পলিপেপটাইড। পলিপেপটাইড, যেটাই পলিপেপটাইড সেটাই প্রোটিন বলতে পারেন। ঠিক আছে, তাহলে পাইরোজেন সৃষ্টি করলো। তো এই পাইরোজেন এখন কোথায় যাবে? এই পাইরোজেন, পাইরোজেন ঘুরতে 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 যায় হচ্ছে আমাদের মস্তিষ্কের হাইপোথ্যালামাস। মস্তিষ্কের কোথায় ভাইয়া? হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাসে কি করে? আপনারা সবাই জানেন হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা। তখন হাইপোথ্যালামাসে গিয়ে সে দেহের তাপমাত্রাকে বাড়ায় দেয়। সে কি করে ভাইয়া? দেহের তাপমাত্রা বাড়ায় দেয়, দেহের তাপমাত্রা বাড়ায়। আপনারা কি জানেন এই বছর মেডিকেল ভর্তি পরীক্ষা হাইপোথ্যালামাস থেকে কোশ্চেন আসছে? দেহের তাপমাত্রা বাড়ায়। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলেন তো, ভাইরাস কাকে আক্রমণ করলো? কোষকে আক্রমণ করলো। কোষকে আক্রমণ করে কি পদার্থ তৈরি করলো? পাইরোজেন তৈরি করলো। পাইরোজেন যায় কোথায়? মস্তিষ্কের কোন অংশে যায়? হাইপোথ্যালামাসে। আর হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা কি বাড়ায় নাকি কমায়? বাড়িয়ে বাড়াই। দেয়। বাড়ায় ফেলছে। ঠিক আছে, হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা বাড়ায় ফেলছে। কারণ আমরা কি জানি দেহের তাপমাত্রা কন্ট্রোল করে কে? কন্ট্রোল কে করে বলেন তো? হাইপোথ্যালামাস। ঠিক আছে, তো এই পাইরোজেনের কারণে হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা কি করে ফেলতেছে ভাইয়া? বাড়ায় ফেলতেছে। তো এইভাবে আমাদের কি আসে? জ্বর আসে। এখন আপনারা বলতে পারবেন যে দেহের তাপমাত্রা কেন বাড়াইলো? হাইপোথ্যালামাসের কি মানে, হাইপোথ্যালামাস কি হুদা একটু দেহের তাপমাত্রা একটু গরম করলো আপনাকে? কেন বাড়াইছে কেউ বলতে পারবেন? রোগ বেশি তাপমাত্রায় বাঁচতে পারে না জীবাণুরা। আমি একটু বলি, ঠিক আছে, এই যে তাপমাত্রা যখন বাড়ছে, তাপমাত্রা বাড়লে, এই তাপমাত্রা যখনই বাড়ে তখন ম্যাক্রোফেজের অ্যাক্টিভিটি বেড়ে যায়। এই বলেন ম্যাক্রোফেজের কাজ কি? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস। তাহলে ম্যাক্রোফেজের কি বেড়ে যায় বলেন তো? অ্যাক্টিভিটি বেড়ে যায়। অ্যাক্টিভিটি, শুধু ম্যাক্রোফেজ না, মানে ফ্যাগোসাইট সবার অ্যাক্টিভিটি বেড়ে যায়।
সেই অ্যাক্টিভিটি বেড়ে যায়। ঠিক আছে, তাহলে বলেন তো, দেহের তাপমাত্রা বাড়লে জীবাণু ধ্বংস কি বেশি হবে না কম হবে? বেশি হবে। বলেন। বেশি হবে। তাহলে হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা বাড়ায় দিচ্ছে। বাড়ায় দিলে কি হচ্ছে বলেন তো? বাড়ায় দিলে আমাদের যে ম্যাক্রোফেজ, সেই ম্যাক্রোফেজের অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। আর ম্যাক্রোফেজের যদি অ্যাক্টিভিটি বেড়ে যায়, ম্যাক্রোফেজের অ্যাক্টিভিটি বেড়ে গেলে আপনার এই জীবাণু ধ্বংস বেড়ে যায়। জীবাণু ধ্বংস বেড়ে যায়। জীবাণু ধ্বংস বেড়ে যায়। তাহলে বলেন, জ্বর আসা ভালো না খারাপ? এখন বলেন। ভালো। ভালো। কারণ কি? আবার বলতেছি, ভাইরাস কোষের ভিতর ঢুকছে, পাইরোজেন তৈরি হয়েছে, কোষ পাইরোজেন তৈরি করছে, সে হাইপোথ্যালামাসে গেছে। হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রাকে কি করছে? বাড়ায় দিছে। দেহের তাপমাত্রা যখনই বেড়ে গেল, ম্যাক্রোফেজ তাদের কাজ করার গতিও বাড়ায় দিল। ঠিক আছে, ম্যাক্রোফেজ যখন কাজ করার গতি বাড়ায় দিল, জীবাণু ধ্বংস কি হয়ে গেল? বেড়ে গেল। তাহলে ভালো না যে আপনার জ্বর আসলে জীবাণু ধ্বংস কি হয়ে যায়? বেড়ে যায়। ঠিক আছে, কিন্তু এখন আমাকে বলেন, ধরেন 5 দিন ধরে জ্বর, ধরেন জ্বর আছে কয়দিন ধরে? 5 দিন ধরে। এই 5 দিন ধরে জ্বর, এটা কি মিন করে? 5 দিন ধরে জ্বর মিন করে যে জীবাণু ধ্বংস যে হচ্ছে, এটা কয়দিন ধরে চলতেছে বলেন তো? 5 দিন। 5 দিন ধরে চলতেছে। মানে জীবাণু ধ্বংস তো একদিনে হয়ে যাওয়ার কথা ছিল, 2 দিনে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু 5 দিনেও জীবাণু ধ্বংস হচ্ছে না। 5 দিন হয়ে গেছে, তাও কি হচ্ছে? জীবাণুর ধ্বংস বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। তখন সেটা খারাপ। ঠিক আছে, তাহলে জীবাণু ধ্বংস ভালো, কিন্তু যদি মানে জ্বর আহ, কম দিন থাকা ভালো, বা বেশি যদি জ্বর থাকে, সেটা কি ভালো নাকি খারাপ? সেটা খারাপ। খারাপ। ঠিক আছে, তো সেই কথাটা লিখছে দেখেন, যে জ্বর 2 দিনের বেশি স্থায়ী হয় কিংবা 100 ডিগ্রি ছাড়িয়ে যায়, সেটা খারাপ, তখন চিকিৎসকের পরামর্শ নিতে হয়। বুঝতে পারছেন? তখন চিকিৎসকের পরামর্শ নিতে হয়। তো এই লাইনগুলো একটু লিখে রাখবেন, আমি এখানে লিখে রাখছি, আমি মুছবো না এগুলা। তাহলে ভাইরাস ফার্স্টে কোষকে আক্রমণ করলো, কোষকে আক্রমণ করলে ইন্টারফেরন তৈরি করলো, ইন্টারফেরন ভাইরাসকে ধ্বংস করে, ভালো কথা, ধ্বংস করলো। আবার পাইরোজেন তৈরি করলো, সেই পাইরোজেন দেহের তাপমাত্রাকে কি করে ফেললো? বাড়ায় ফেললো। বাড়ায় যখন ফেললো, তাপমাত্রা বাড়লে কি হয়? জীবাণু ধ্বংসের হার কি হয়ে যায়? বেড়ে যায়। তা এই কথাগুলা বুঝছেন? কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? হ্যাঁ, আগের পেজটাতে একটু যাবেন। অবশ্যই। বলেন। হ্যাঁ, এই পেজে কি কোনো কোশ্চেন আছে? না ভাই, একটু দাঁড়াইতে পারছিলাম না, এটার জন্য হয়েছে। দাগাইতে না পারলে কোনো সমস্যা নাই, ঢাকা আপনাদের জন্য তো এই বইটা কাদের জন্য বানাচ্ছি? ঠিক আছে, আপনাদের জন্য, তো যে লেখাগুলো আপনাদের জন্য রাখা দিয়েছি, নাহলে মুছে ফেলতাম এগুলা। ঠিক আছে, তো এইগুলা ঠিক আছে, আলটিমেট না দেখলে কোনো সমস্যা নেই, পেয়ে যাবেন। এটা তো আপনাদের যখন বইটা ঠিক আছে ক্লাস শেষ হয়ে যাবে, বইটা পেয়ে যাবেন। এর আগ পর্যন্ত পাচ্ছেন না আর কি। আচ্ছা, এরপরে দেখেন আমাদের পরবর্তী প্রতিরক্ষা স্তর। তাহলে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর শেষ, দ্বিতীয় প্রতিরক্ষা স্তর শেষ। তাহলে ধরেন পরীক্ষায় কোশ্চেন আসলো, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে সর্বশেষ অস্ত্র কি? কি অ্যান্সার করবেন বলেন? জ্বর। তাহলে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের সর্বশেষ সর্বশেষ অস্ত্র, এই অস্ত্রের নাম হচ্ছে জ্বর। এটা পরীক্ষায় আসতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন আমাদের পরবর্তী প্রতিরক্ষা ব্যবস্থা, যাকে আমরা বলতেছি তৃতীয় প্রতিরক্ষা ব্যবস্থা, বা যেটাকে আমরা থার্ড লাইন অফ ডিফেন্স বলতেছি। ঠিক আছে, তো তৃতীয় প্রতিরক্ষা স্তর কি স্পেসিফিক ছিল নাকি নন স্পেসিফিক ছিল? মনে আছে কিনা বলেন? স্পেসিফিক। স্পেসিফিক ছিল। তৃতীয় প্রতিরক্ষা স্তর আমাদের স্পেসিফিক ছিল, এটা আমরা পড়ছি। ঠিক আছে, তো এখানে আমাদের তাহলে পড়া শেষ। এই যে বক্সটা বলেন তো, এই বক্সটা গতদিন আমরা পড়ছি কি পড়ি নাই? পড়ছি। ঠিক আছে, তাহলে এই বক্সটা পড়া শেষ, তার মানে এই পৃষ্ঠাটা আমাদের পড়া কমপ্লিট। এখন আছেন, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিরক্ষা স্তর শেষ হয়ে গেছে। দেখেন, আপনি একবার আপনার বইটা এইভাবে সাজানো হয়েছে, প্রথম দ্বিতীয় তৃতীয় প্রতিরক্ষা স্তর সম্পর্কে আপনাকে ফার্স্ট একবার বুঝাইলো। এখন এই যে যে প্রথম প্রতিরক্ষা স্তরের ভেতরে কিছু ডিটেলস আলাপ করবে। তার মানে আমরা কিন্তু 3টা প্রতিরক্ষা স্তর পড়ে আসছি, এখন আমরা প্রথম প্রতিরক্ষা স্তরে আবার চলে ফিরে যাচ্ছি, মানে প্রথম প্রতিরক্ষা স্তরের ভেতরের জিনিসগুলো একটু পড়বো।
তো প্রথম প্রতিরক্ষা স্তরে একটা উপাদান ছিল, সেই উপাদানটার নাম ছিল হচ্ছে ত্বক, তাই না? তাহলে এই যে যে ত্বক, ত্বক কি ভাইয়া প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ ছিল না? প্রথম প্রতিরক্ষা স্তরের অংশ মনে আছে কিনা? বলেন ত্বক কোন প্রতিরক্ষা স্তরের অংশ, প্রথম না দ্বিতীয়? প্রথম। 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 তাহলে প্রথম প্রতিরক্ষা স্তর কি স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? নন স্পেসিফিক। তাহলে ত্বক কি স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? নন স্পেসিফিক। নন স্পেসিফিক। ঠিক আছে, নন স্পেসিফিক এর আরেকটা বাংলা নাম কি ছিল মনে আছে? অনির্দিষ্ট বা নন স্পেসিফিক, তাই না? আচ্ছা, তাহলে এই লাইনগুলো ঠিক আছে, আপনাকে পরীক্ষা হলে কনফিউজ করবে, এই জন্য এগুলো একটু পড়বেন। তাহলে দেখছেন এই যে যে আমরা আপনাকে বারবার বলছি, দেখবেন আপনাদের বইয়ের ভিতরে স্পেসিফিক, স্পেসিফিক আর এই নন স্পেসিফিক অনেকবার আছে, অনেকবার আছে, অনেক বিভিন্ন পেঁচায় পুচায় ঠিক আছে এইগুলো আসে। তো এই লাইনগুলো না বুঝে আগানো যাবে না। অনেক লাইন আপনি না বুঝে আগাইতে পারবেন, বাট স্পেসিফিক নন স্পেসিফিক এই জিনিসগুলো না বুঝে কেউ সামনে আগাবেন না। কেউ যদি না বুঝে প্রয়োজনে আজকে ক্লাসের পরে আবার বলবেন, আমি প্রয়োজনে আবার বুঝাই দিব, তাও ঠিক আছে। স্পেসিফিক নন স্পেসিফিক না বুঝে সামনে যাওয়া যাবে না। আচ্ছা, এখন আমরা একটু ত্বক পড়বো। দেখেন এইখানে ত্বকের একটা অংশ দেখানো হয়েছে, ঠিক আছে, এখানে একটা ত্বকের ছবি দেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এই যে যে ঠিক আছে এইগুলা কি? সবাই চিনেন করতে এগুলা কি? লোম। লোম। এগুলো হচ্ছে লোম। লোম বা চুল আমরা অনেক কিছু বলতে পারি, ঠিক আছে, এগুলো হচ্ছে লোম। আচ্ছা, তো ত্বকের কয়টা স্তর থাকে? ঠিক আছে, যদিও আপনাদের এখানে দেখেন 3টা স্তর দিচ্ছে, বাট ত্বকের মেইনলি স্তর হচ্ছে 2টা। ত্বকের স্তর হচ্ছে 2টা, একটা হচ্ছে এপিডার্মিস, আর একটাকে আমরা বলি হচ্ছে ডার্মিস। তাহলে তাহলে মেইনলি ত্বকের স্তর হচ্ছে 2টা। আপনাদের বইতে একটা হাইপোডার্মিস আছে, ঠিক আছে, এটা দিছে, জাস্ট মাথায় রাখেন যে আছে কিছু একটা। বাট মেইনলি যদি বলা হয় ত্বকের স্তর কয়টা, অ্যান্সার হবে 2টা। একটা হচ্ছে এপিডার্মিস, আর একটা হচ্ছে কি ডার্মিস। তো এই যে যে এপিডার্মিস আর ডার্মিস, তাহলে বলেন তো বাইরের দিকে কে থাকে, এপিডার্মিস নাকি ডার্মিস? এপিডার্মিস। এপিডার্মিস। এই যে এপিডার্মিস, এই বাবাজি আবার পাঁচ পাঁচটা, এর আবার কয়টা লেয়ার আছে? 5টা লেয়ার আছে। তাহলে পরীক্ষায় যদি আসে এপিডার্মিসের কয়টা লেয়ার, এই এপিডার্মিসের আবার 5টি স্তর আছে। তাহলে দেখেন কোশ্চেন দেখে অ্যান্সার করতে হবে। পরীক্ষা যদি কোশ্চেন আসে ত্বকের স্তর কয়টি, অ্যান্সার হবে 2টি। পরীক্ষা যদি কোশ্চেন আসে এপিডার্মিসের স্তর কয়টি, তাহলে অ্যান্সার হবে কয়টি? 5টি। বুঝতে পারছেন? তাহলে ত্বকের স্তর হচ্ছে 2টা, একটা হচ্ছে ডার্মিস, একটা হচ্ছে এপিডার্মিস। আর এপিডার্মিসের স্তর হচ্ছে কয়টা আবার? 5টা। ঠিক আছে, তো এই 5টা এপিডার্মিসের স্তর, ঠিক আছে, এটা আপনাদের বইতে নাই, একটু আপনারা লিখে রাখেন, আমি একটু দেখাই দিচ্ছি, এই নিচ দিয়ে একটু লিখে রাখি যে এপিডার্মিসের 5টা স্তর। ঠিক আছে, এই 5টা স্তরের নাম এপি, এটা আপনাদের অন্য স্যারের বইতে আছে, এপিডার্মিসের 5টি স্তর। ঠিক আছে, ফার্স্টটাকে আমরা বলি হচ্ছে, ইংলিশে লিখলাম আমি, স্ট্রাটাম, স্ট্রাটাম কর্নিয়াম। তারপরে স্ট্রাটাম আপনার হচ্ছে লুসিডাম, লুসিডাম। তারপরে এটা হচ্ছে স্ট্রাটাম আপনার গ্রানুলোসাম, গ্রানুলোসাম। তারপরে স্ট্রাটাম স্পাইনোসাম, স্পাইনোসাম। আর একটা আছে স্ট্রাটাম বেজালি, বেজালি। তো ঠিক আছে, আপনাদের কাছে অনেক কঠিন লাগতে পারে, তো যারা অ্যাটলিস্ট এতগুলো পড়তে পারবেন না, তারা অ্যাটলিস্ট এই যে প্রথম যেটা হচ্ছে আপনার কর্নিয়াম, আর যেটা হচ্ছে লাস্ট স্তর, এই দুটা পড়বেন। ঠিক আছে, কর্নিয়াম আর হচ্ছে বেজালি। তাহলে বলেন ভাইয়া এপিডার্মিসের স্তর কয়টা? 5টা। ঠিক আছে, এপিডার্মিসের সবার বাইরের স্তরটার নাম কি? ভাই সবগুলোর বলেন নাম আবার একটু বাংলাতে বলেন তো। আচ্ছা, আমি বাংলা লিখেই দিচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা নাম হচ্ছে কর্নিয়াম, ঠিক আছে, অন্য কালার দিয়ে লিখি, একটা নাম হচ্ছে স্ট্রাটাম কর্নিয়াম, কর্নিয়াম, ওই যে চোখের কর্নিয়া আছে না, ওরকম কর্নিয়াম। ঠিক আছে, আরেকটাকে আমরা বলছিলাম হচ্ছে লুসিডাম। ঠিক আছে, দেখেন জিনিসটা আমি বাংলায় লিখতেছি, কিন্তু আসলে কি বাংলা লিখতেছি নাকি বাংলিশে লিখতেছি কোন তো? বাংলিশে লিখতেছি। ঠিক আছে, আরেকটাকে আমরা বলি হচ্ছে গ্রানুলোসাম, গ্রানুলোসাম।
গ্রানুলোসাম। আরেকটাকে বলতেছি স্পাইনোসাম। স্পাইনো স্পাইনোসাম, জায়গাটা ছোট হয়ে গেছে আসলে। স্পাইনোসাম। আরেকটা আছে যেটাকে আমরা বলতেছি বেজালি। বেজালি। ঠিক আছে, আপনারা লিখে রাখেন, আপনার লেখার জন্য দিয়েছি, কারণ এটা মুছে ফেলবো, কারণ এটা বাংলিশ জিনিস। ক্লেস্ট্রাটাম কর্নিয়াম, লুসিডাম, গ্রানুলোসাম, স্পাইনোসাম, আর এটা নাম হচ্ছে কি বেসালি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের এপিডার্মিসের 5টা লেয়ার। ঠিক আছে, তাহলে এপিডার্মিসের কয়টা লেয়ার ভাইয়া? এপিডার্মিসের হচ্ছে আমাদের 5টা লেয়ার। 5টা লেয়ার। স্পাইনোসাম মুছে গেছে। আচ্ছা, তাহলে বলেন তো, পরীক্ষা যদি কোশ্চেন আসে এপিডার্মিসের সবার বাইরের লেয়ারের নাম কি, কি বলবেন? বেজালি। এই সবার বাইরের দিকে এটা এটার পাশ দিয়ে একটু লিখে রাখেন। ও কর্নিয়াম কর্নিয়াম হচ্ছে, কর্নিয়াম। কর্নিয়াম হচ্ছে বাইরে, সবার বাইরে, সবার বাইরের দিক, সবার বাইরের দিক। আর ভেজালি হচ্ছে কিসের দিক বলেন তো? ভেতরের দিক, ভেতরের দিক। ভেতরের দিক। তাহলে আমার এই যে এপিডার্মিসের বাইরের দিকের নাম কর্নিয়াম, ভেতরের দিকের নাম হচ্ছে ভেজালি। আচ্ছা, তাহলে আমাকে একটু বলেন তো, এই যে হচ্ছে আমাদের এপিডার্মিস। আচ্ছা, দেখেন এই জায়গাটা আমি একটু মার্কিং করি, আপনারা দেখেন এই জায়গাটা, ধরেন এই যে জায়গাটা, বলেন তো এই জায়গাটা, এই যে আমি যে জায়গাগুলো দেখাচ্ছি, বলেন তো এই জায়গাটা হচ্ছে আমাদের এপিডার্মিসের সবার নিচে, এই সবার নিচের লেয়ার। তাহলে এই লেয়ারটা কি, বেজালি নাকি বেজালি। কর্নিয়াম? বেজালি। এটা হচ্ছে বেজালি। ঠিক আছে, তাহলে পরীক্ষা যদি আসে কোন লেয়ারের সাথে, এপিডার্মিসের কোন লেয়ারের সাথে ডার্মিস লাগানো থাকে? বেজালি। বেজালি। আর এপিডার্মিসের সবার বাইরের দিকে, এই যে আমরা বাইরে থেকে যেটা দেখতে পাই, যেটাকে মেইনলি আমরা ত্বক বলি, ত্বক কি আসলে আমরা আসলে বলি কোনটা? আমরা তো এটাকে, এই জিনিসটাকে ত্বক বলি, যেটা সবার বাইরে থাকে। তাহলে বলুন তো, আমরা বাইরে থেকে যেটা দেখতেছি সেটার নাম কি? কর্নিয়াম। সেটার নাম কর্নিয়াম। তাহলে বলেন, এই যে আপনি, ঠিক আছে, আপনি এখন আপনার হাতে একটু ঘষা দেন, এই যে আপনি হাতটা একটু ঘষা দিলেন, আপনি হাতে কোন লেয়ারে ঘষা দিচ্ছেন বলেন? কর্নিয়াম। কর্নিয়াম। আপনি হাতের কর্নিয়ামে ঘষা দিচ্ছেন। ঠিক আছে, তাহলে এই কথাটাই দেখেন এখানে লেখা আছে, এখানে লেখা আছে, এখানে সবগুলো দেওয়া নাই, যে ত্বকের বাইরের স্তরটার নাম হচ্ছে কি এপিডার্মিস। ঠিক আছে, এপিডার্মিসে দেখেন বলছে যে এপিডার্মিসে স্ট্রাটাম, এপিডার্মিসে দেখেন এখানে লেখছে স্ট্রাটাম। আসলে কি এপিডার্মিস কি শুধু স্ট্রাটাম কর্নিয়াম নিয়ে গঠিত, নাকি 5টা স্তর নিয়ে গঠিত? আপনি পড়ছেন আস্তে একটু আস্তে আগে, অনিয়া। কিন্তু আপনাদের বইতে দিচ্ছে কয়টা বলেন তো? একটা। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এখানে আপনাদের বইতে আপনার পুরাটা লেখেন এই আর কি। তাহলে ত্বকের বাইরের স্তরের নাম হচ্ছে এপিডার্মিস, আর এপিডার্মিসের ভিতরে সবচেয়ে বাইরের স্তরের নাম হচ্ছে কি স্ট্রাটাম কর্নিয়াম। এই জিনিসটা বুঝতে পারছেন কি পারেন নাই বলেন তো? আচ্ছা, তো এই যে আমাদের এপিডার্মিস, এই এপিডার্মিস হচ্ছে বা এই যে স্ট্রাটাম কর্নিয়াম, এরা ঠিক আছে হচ্ছে, আমরা কি জানি এরা জীবাণুকে ঢুকতে দেয় না, তাই না? তাহলে এই দেখেন, এরা ভাইরাস ব্যাকটেরিয়াকে প্রবেশে কি করে, এরা ভাইরাস ব্যাকটেরিয়াকে প্রবেশে কি করতেছে ভাইয়া, বাধা দিচ্ছে। ঠিক আছে, এরপরে দেখেন ত্বকের, আমরা এখানে ত্বক নিয়ে পড়তেছি, ত্বকের লিখছে ত্বকে অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া থাকে। ঠিক আছে, উপকারী কি থাকে ভাইয়া? ব্যাকটেরিয়া থাকে, আমাদের ত্বকে কিছু উপকারী ব্যাকটেরিয়া আছে। ঠিক আছে, এই উপকারী ব্যাকটেরিয়ার কাজ কি? উপকারী ব্যাকটেরিয়া হচ্ছে ক্ষতিকর যদি কোনো কিছু প্রবেশ করে বা কোনো কিছু, কোনো জীবাণু আসে তাদেরকে ধ্বংস করে। ঠিক আছে, আচ্ছা, এই যে উপকারী ব্যাকটেরিয়ার পাশ দিয়ে একটু লিখে রাখবেন, উপকারী ব্যাকটেরিয়ার নাম পাশে, এই উপকারী ব্যাকটেরিয়ার আরেকটা নাম হচ্ছে নরমাল ফ্লোরা। নরমাল, নরমাল ফ্লোরা। ঠিক আছে, তাহলে উপকারী ব্যাকটেরিয়ার আরেকটা নাম কি বলেন তো ভাইয়া? নরমাল ফ্লোরা। বলেন তো, এরকম উপকারী ব্যাকটেরিয়া আমাদের আরেকটা জায়গায় ছিল, আপনি আপনাদের পড়াইছিলাম, তার নাম কি ছিল? দন্তে। তদন্ত। বৃহদন্ত। তাহলে বৃহদন্তেও আমরা পড়ছিলাম যে বৃহদন্তে উপকারী কি থাকে? ব্যাকটেরিয়া থাকে। তাহলে আমরা যদি এখন বলি না ভাইয়া বৃহদন্তে নরমাল ফ্লোরা থাকে, কথা কি সত্য না মিথ্যা? সত্য। তাহলে যেটাই উপকারী ব্যাকটেরিয়ার আরেকটা নাম হচ্ছে কি ভাইয়া বলুন তো, আজকে শিখলেন নরমাল ফ্লোরা।
এই জিনিসটুকু বুঝছেন? উপকারী ব্যাকটেরিয়া আরেকটা নাম কি বলেন? নর্মাল ফ্লোরা। নরমাল ফ্লোরা। ঠিক আছে? এরপরে দেখেন ত্বকের ভেতরে আমরা কি জানি আমাদের এই যে গায়ের যে রং হয়, গায়ের রং সৃষ্টির জন্য মেইনলি কে দায়ী? আমরা বারবার পড়ছি এগুলা মেলানিন। যে মেলানিন দায়ী। ঠিক আছে? মেলানিন দায়ী। ঠিক আছে? তো মেলানিন আমরা জানি যাদের গায়ের রংটা একটু কালো তাদের মেলানিনের পরিমাণ বেশি এবং যাদের গায়ের রং একটু উজ্জ্বল বা ফর্সা যারা তাদের মেলানিনের পরিমাণ একটু কম। দেখেন তো মেলানিন কি করে? দেখেন মেলানিন বলছে মেলানিন সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। তাহলে এখান থেকে অ্যান্সার করেন তো। তাহলে তাহলে মেলানিন আমাদেরকে রক্ষা করতেছে, তাই না? তাহলে কালা মানুষের ক্যান্সার বেশি হবে, স্কিন ক্যান্সার বেশি হবে নাকি সাদা মানুষের স্কিন ক্যান্সার বেশি হবে বলেন? সাদা। সাদা তাই না? তাহলে বলেন এই যে রাশিয়ান যারা ঠিক আছে বা রাশিয়ানরা সবাই সাদা তাই না? ম্যাক্সিমামই সাদা। তো ওদের স্কিন ক্যান্সার বেশি হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে রাখতে পারি যাদের মেলানিন কম তাদের স্কিন ক্যান্সার বেশি হবে। যাদের যাদের কি কম? মেলানিন কম। মেলানিন কম তাদের তাদের স্কিন ক্যান্সার তাদের কোন ক্যান্সার? সব ক্যান্সার নাকি ভাই স্কিন ক্যান্সার শুধু? স্কিন ক্যান্সার। স্কিন ক্যান্সার বেশি হয়। বেশি হয়। এগুলো পরীক্ষায় আসার মতো কোশ্চেন বুঝছেন? আচ্ছা এখন আসেন আমরা ত্বকে আসি। আমরা কি জানি ত্বক থেকে অনেক সময় ঘাম বের হয়। তাহলে ত্বকের মধ্যে একটা গ্রন্থি আছে যেটা ঘাম গ্রন্থি। আবার ত্বকের থেকে অনেক সময় ঠিক আছে আমাদের তেলতেলা জিনিস বের হয়। এই তেলতেলা জিনিস যেখান থেকে বের হয় তার নাম হচ্ছে সিবাসিয়াস গ্রন্থি। তাহলে বলেন আমাদের ত্বকের ভিতরে দুইটা গ্রন্থি পাইলাম আমরা। একটা নাম হচ্ছে ঘাম গ্রন্থি আর একটা নাম হচ্ছে কি গ্রন্থি ভাইয়া? সিবাসিয়াস গ্রন্থি। ঘাম গ্রন্থি থেকে ঘাম বের হয়, সিবাসিয়াস গ্রন্থি থেকে সিবাম বের হয় বা তেল যে পদার্থটা সেই পদার্থটা বের হয়। ঠিক আছে? আপনারা কেমিস্ট্রিতে অলরেডি পড়ছেন। বলেন ত্বকের পিএইচ কত? কেমিস্ট্রির কোশ্চেন এটা। ৩ থেকে ৫। তাহলে বলেন ত্বকের পিএইচ কত? ৩ থেকে এই আপনারা কেমিস্ট্রিতে পড়েন নাই? কেমিস্ট্রিতে যে একটা চ্যাপ্টারের মধ্যে শত শত পিএইচ আছে মনে নাই? রাসায়নিক বিক্রিয়া। হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়াতে অনেক আপনার পিএইচ আছে। চোখের পিএইচ, ঠিক আছে? চোখের পানির পিএইচ, মূত্রের পিএইচ, হাতের পিএইচ, পিত্তথলির পিএইচ, তারপরে আপনার ইয়ের পিএইচ, আর নাম কি পাকস্থলীর পিএইচ, সমস্ত পিএইচ আছে। ওই জায়গাটা পড়বেন, ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, ওই জায়গা থেকে আসবে। দিন শেষে আপনারা মানেন আর না মানেন, ঠিক আছে? পরীক্ষায় যে কোশ্চেন আসবে, দেন কেমিস্ট্রি যে কোশ্চেন আসবে, কেমিস্ট্রির যে কোশ্চেন আসবে, এই কেমিস্ট্রির যে কোশ্চেন গুলো আসবে, ওইগুলোর সাথে দেখবেন বায়োলজির কানেকশন আছে। বায়োলজির কানেকশন আছে। ঠিক আছে? তাহলে বায়োলজির কানেকশন যেখানে ভাইয়া বলে, ঠিক আছে? আপনাদের ভাইয়েরা যখন ঠিক আছে ক্লাস নিবে, ঠিক আছে? ভাইয়েরা যখন ক্লাস নেবে তখন বলবে দেখেন বায়োলজির কিছু জিনিস যেই জায়গাগুলোতে বলবে ধরে নেবেন ওখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসবে। ঠিক আছে? অন্যান্য জায়গা থেকে সাধারণত ওরকম আসে না। যেমন আপনার নার্স ল বা এইসব জায়গা থেকে কোশ্চেন আসে না সাধারণত মেডিকেলে। ঠিক আছে? বাট যেই জায়গাগুলোতে আপনার মেডিকেল ওরিয়েন্টেড জিনিসপত্র আছে বা বায়োলজির ওরিয়েন্টেশন আছে কেমিস্ট্রি যেই জায়গাগুলোতে সেখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। ভাইয়া ওই যে কেমিস্ট্রি শেষের অধ্যায়টা যে আছে, ওই যে খাদ্য কৌটাজাতকরণ খাদ্যের যে অধ্যায়টা, ওটা কি পড়তে হবে? অবশ্যই পড়তে হবে। ওখান থেকে তো এবার একটা কোশ্চেন মনে হয় আসছে যতদূর আমি জানি। একটা কোশ্চেন আসছে ওইটা কি ওই চ্যাপ্টারে না কোন চ্যাপ্টারে? ওই লাস্টেই ৫ নাম্বার চ্যাপ্টারেই একটা কোশ্চেন আসছে বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট। ঠিক আছে? এটা আহ মানে বেরিয়াম অন্তর্নিহিত। হ্যাঁ, বেরিয়াম অন্তর্নিহিত। সালফেটের সাসপেনশন, বেরিয়াম সালফেটের সাসপেনশন কোথায় ব্যবহৃত হয়? অন্তর্নিহিত। ক্ষুদ্রান্ত হ্যাঁ, ক্ষুদ্রান্তের ইমেজিং এ। তাহলে বলেন এই ক্ষুদ্রান্তটা এটা কাদের পড়া? বায়োলজির পড়া না? ঠিক আছে? কিন্তু বেরিয়াম সালফেটটা সাসপেনশন এইগুলা আবার ঠিক আছে বলেন এইগুলা ঠিক আছে আপনার কোথাকার পড়া? কেমিস্ট্রি পড়া না? তাহলে দেখেন আলটিমেটলি কোশ্চেন আসছে। কোশ্চেনটা কিন্তু কেমিস্ট্রি থেকে আসছে। যে বেরিয়াম সালফেটের সাসপেনশন কোথায় ব্যবহৃত হয়? ক্ষুদ্রান্তের ইমেজিং এ ব্যবহৃত হয়। এটা আমরা যখন পড়াই ঠিক আছে অ্যাডমিশনে ঠিক আছে আমরা বলেই দিই কেমিস্ট্রির সময় বলে দিই যে এটা এগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখেন এইগুলাই আসছে। কোশ্চেনটা কিন্তু কেমিস্ট্রি থেকে আসছে। বাট বলেন এই কোশ্চেনটার সাথে বায়োলজির কানেকশন আছে কি নাই? আছে। আছে কিন্তু। তাহলে ক্ষুদ্রান্তের ইমেজিং এ ব্যারিয়াম সালফেট ব্যবহৃত হয়। ঠিক আছে? এগুলো যখন কেমিস্ট্রি আপনারা পড়বেন তখন ভাইয়াকে জিজ্ঞেস করবেন যে ক্ষুদ্রান্তের ইমেজিং কি, কি বিষয় এগুলা
তখন আপনাদেরকে বলবে। এই সাসপেনশন এগুলো তো আমি ক্লাসেও বলছিলাম, মনে আছে না? বলছিলাম কণার দৈর্ঘ্য যদি 500 ন্যানোমিটারের বেশি হয়ে যায় তখন তারা কি করে বলেন তো? অর্ধক্ষিপ্ত হয়। তখন তখন তারা সাসপেনশন তৈরি করে বা অর্ধক্ষেপণ হয়, সিরাপ তাই না? সিরাপ ঠিক আছে? অর্ধক্ষেপণ আর সাসপেনশনের মধ্যে পার্থক্য আছে। বলেন স্যার। সাসপেনশন এবং অর্ধক্ষেপণের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে? এগুলো ওটা পড়বেন, কেমিস্ট্রিতে পড়বেন। আমি এখন আর আলোচনা করতেছি না। বা সময় যদি কোনোদিন থাকে আলোচনা করব এগুলো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ত্বক নিয়ে মোটামুটি কথাবার্তা আমরা বললাম। ঠিক আছে? ত্বকের এখান থেকে আমাদের আর কিছু লাগবে না। তারপর দেখেন এই কথাগুলো আমরা বারবার ক্লাসে বলছি যে আমাদের যত পানি আছে, নাকের পানি, চোখের পানি, মুখের পানি, যা পানি আছে, তাহলে কি কি পানি দেখেন? অশ্রু পানি, তারপরে চোখের পানি, নাকের পানি আর মুখের পানি। এই ৩ পানিতেই দেখেন একটা অ্যান্টিবায়োটিক থাকে। সেই অ্যান্টিবায়োটিকের নাম কি বলেন? সবাই পারেন। লাইসো লাইসোজাইম লাইসোজাইম। বলেন এই কথাটা আপনাদেরকে আমি বারবার বলছি কিনা বলেন তো? এই চ্যাপ্টার পড়ানোর আগেও কি বলছি কিনা? বলছি। এগুলো খুবই ইম্পোর্টেন্ট। ঠিক আছে? এরপরে আমরা দেখেন কয়েকটা কোশ্চেন পাবো। ঠিক আছে? দেখেন একটা আছে, সেটা হচ্ছে আমাদের যে সিমেন আছে, সিমেনের ভেতরে একটা একটা অ্যান্টিবায়োটিক থাকে তার নাম হচ্ছে স্পারমিন। আর দুধের ভেতরে একটা অ্যান্টিবায়োটিক থাকে তার নাম ল্যাক্টোপারক্সিডাস। ঠিক আছে? বাচ্চারা মায়ের বুকের দুধ খায়। তো মায়ের বুকের দুধের মধ্যেও একটা অ্যান্টিবায়োটিক আছে। তারপরে সিমেনের মধ্যে একটা অ্যান্টিবায়োটিক আছে। এগুলো হচ্ছে সব অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? তাহলে বলেন এইখানে যে আমরা ৩ টা জিনিস পড়াইলাম, এটা হচ্ছে লাইসোজাইম, একটা হচ্ছে স্পারমিন, আর এটা হচ্ছে ল্যাক্টোপারক্সিডাস। এরা সবাই কি বলেন তো? এরা সবাই হচ্ছে অ্যান্টিবায়োটিক। এরা সবাই কি? অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? এরা সবাই হচ্ছে কি বলেন ভাইয়া? অ্যান্টিবায়োটিক। তাহলে এই যে জায়গাটা এটা খুবই ইম্পোর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসবে। ঠিক আছে? তাহলে অ্যান্টিবায়োটিক। তাহলে কই অ্যান্টিবায়োটিক আছে? চোখে, নাকে, লালায়, এটার নাম হচ্ছে লাইসোজাইম। সিমেনে একটা অ্যান্টিবায়োটিক থাকে তার নাম স্পারমিন। দুধে একটা অ্যান্টিবায়োটিক থাকে তার নাম হচ্ছে ল্যাক্টোপারক্সিডাস। এই বলেন এখান থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি। এই দুধের ভেতরে দুধের ল্যাকটোজের নাম কি বলেন? বলেন। এই বলেই তো দিছি, অ্যান্সার তো বলে দিছি। দুধের দুধের শর্করার নাম কি বলেন? ল্যাকটোজ দুধের ল্যাকটোজেন দুধের শর্করা ল্যাকটোজেন না ভাইয়া। ল্যাকটোজেন তো বাইরে বাজারে বাইরে ঠিক আছে, আলটিমেটলি আপনার বাইরে ঠিক আছে কোটা পাওয়া যায়, ওটার নাম ল্যাকটোজেন। কিন্তু দুধের শর্করার নাম হচ্ছে ল্যাকটোজ। ল্যাকটোজ, তাই না? দুধের শর্করার নাম কি? ল্যাকটোজ। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন কানের ভেতরে আমরা কি জানি? কানের ভেতরেও ঠিক আছে আপনার, আমরা কি কানের ভেতরে ময়লা পরিষ্কার করি, তাই না? হলুদ হলুদ এক ধরনের ময়লা তৈরি হয় বা ময়লা জমে। তো ওইটা কেন তৈরি হয়? কারণ কানের ভেতরে একটা গ্রন্থি আছে, এটার নাম হচ্ছে সেরুমিনাস গ্রন্থি। এখান থেকে এক ধরনের পদার্থ রিলিজ হয়, এটার নাম হচ্ছে সেরুমেন। ঠিক আছে? এটার নাম কি ভাইয়া? সেরুমেন। আচ্ছা, তাহলে বলেন তো এই যে যে এইগুলা এইগুলা দেখেন আমরা সব এগুলা কোথায় পড়তেছি বলেন তো? এগুলা কিন্তু সব ত্বকের ভেতরে পড়তেছি। ঠিক আছে? এগুলো কিন্তু সব কিসের মধ্যে পড়তেছি ভাইয়া? ত্বকের ভেতরে পড়তেছি। কারণ কি এগুলো সব বাইরে থাকে না? এগুলো সব বাইরের দিকে থাকে নাকি এটা পেটের ভিতরে থাকে বলেন তো? এই যে চোখে অশ্রু, এটা কি পেটের ভেতরে থাকে নাকি আপনার বাইরে থাকে? বাইরে এটা বাইরে বাইরে থাকে। নাকের যে ঝিল্লি এটা কোন দিকে আছে? বাইরেই আছে। এটা তো একদম ভিতরে, পেটের ভিতরে নাই, কাছাকাছি আছে, বাইরেই আছে। লালা এটাও কি আছে ভাই? মোটামুটি বাইরেই আছে। তারপরে কানের ভেতরে যে ফাঁকা জায়গা ওইটাও মোটামুটি কিসে আছে? বাইরেই আছে। তাহলে এগুলো সব হচ্ছে কিসের অংশ বলেন তো? আমাদের ত্বকের অংশ। এগুলো সব হচ্ছে কি? ত্বকের অংশ। আচ্ছা, এখন আমরা একটু ছবিটা পড়াই। দেখেন আপনারা এই যে দেখেন এই জিনিসগুলা দেখেন। এই যে দেখেন এখানে দেখেন এই একটা জিনিস দেখছেন না? এই জিনিসটার নাম হচ্ছে আপনার ঘাম গ্রন্থি। দেখেন এই যে ঘাম গ্রন্থি। ঠিক আছে? তাহলে দেখেন ঘাম গ্রন্থি। এই ঘাম গ্রন্থি থেকে দেখেন একটা নালী, এই নালীটা পেঁচায় 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 দেখেন আলটিমেটলি দেখেন বাইরে বের হয়ে আসছে। তাহলে বলেন তো এই ঘাম গ্রন্থির কি নালী আছে কি নাই? আছে। তাহলে এটা কি সনাল গ্রন্থি নাকি অনাল গ্রন্থি? সনাল গ্রন্থি। এটা হচ্ছে সনাল গ্রন্থি। ঠিক আছে? আবার দেখেন, ঠিক আছে, এই যে দেখেন আরেকটা, ঠিক আছে, আপনার গ্রন্থি আছে, এখানে একটা গ্রন্থি আছে। এই গ্রন্থিটার নাম হচ্ছে সিবাসিয়াস গ্রন্থি। এটার নাম কি? সিবাসিয়াস গ্রন্থি।
তো এই বেটা কি করে? এই বেটা হচ্ছে ঘাম তৈরি সিবাম তৈরি করে বা তেল তেল পদার্থ তৈরি করে যেগুলো আলটিমেটলি বাইরে চলে আসে। তাহলে বলেন তো এই সিবাসিয়াস গ্রন্থি বললাম অথবা ঘাম গ্রন্থি বললাম, এই দুইটা গ্রন্থি এরা কি অন্তঃক্ষরা গ্রন্থি নাকি বহিঃক্ষরা গ্রন্থি? বহিঃক্ষরা বহিঃক্ষরা। গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি, খুবই ইম্পর্টেন্ট, এটা বহিঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, তাহলে সিবাসিয়াস গ্রন্থি এরা হচ্ছে বহিঃক্ষরা। বহিঃক্ষরা আরেকটা নাম হচ্ছে কি গ্রন্থি ছিল মনে আছে? বহিঃক্ষরা সনল আরেকটা গ্রন্থির নাম গ্রন্থি। হচ্ছে সনাল। তাহলে বহিঃক্ষরা অথবা কি সনাল, কে এটা হচ্ছে আপনার এই সিবাসিয়াস গ্রন্থি, আরেকটা হচ্ছে আপনার ঘাম গ্রন্থি। খুবই ইম্পর্টেন্ট এগুলা। ঠিক আছে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা পড়া শেষ। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমরা প্রত্যেকটা জিনিসই মোটামুটি দাগাই দিচ্ছি। এখন আসেন লাইসোজাইম আর লাইসোজোম। আপনারা বলেন তো লাইসোজাইম কি আর লাইসোজোম কি? লাইসোজোম অঙ্গাণু মানে কোষ অঙ্গাণু, আর লাইসোজাইম হ্যাঁ এনজাইম। হ্যাঁ ওরা ক্রিয়া করে। লাইসোজাইম, হ্যাঁ লাইসোজাইম হচ্ছে আপনার এনজাইম। লাইসোজাইম হচ্ছে কি ভাই আমাদের এনজাইম। আর লাইসোজোম হচ্ছে কি কোষ অঙ্গাণু। জাস্ট এতটুকু জানলেই হবে, আর কিছু দরকার নেই, আর কিচ্ছু দরকার নেই এখান থেকে। আচ্ছা, এরপরে আসেন, এইগুলো আমাদের লাগবে না, যে জায়গাগুলো আমরা মিস অফ মানে পড়াচ্ছি না, ধরে রাখবেন, ওখান থেকে পরীক্ষা কোশ্চেন আসতেছে না। আচ্ছা, এরপরে এই যে লাইসোজাইম কোন কোন ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে? এই লাইসোজাইম কি ভাইয়া অ্যান্টিবায়োটিক না ভাইয়া? অ্যান্টিবায়োটিক তো অবশ্যই। অ্যান্টিবায়োটিক কাকে ধ্বংস করে? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে। তাহলে কোন কোন ব্যাকটেরিয়া দেখেন, কি কি ব্যাকটেরিয়া দেখেন? স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, ব্যাসিলাস। আচ্ছা, এখানে যদি কেউ দিয়া দেয় পক্স ভাইরাসকে ধ্বংস করে, এটা কি তাহলে সত্য এটা নাকি হবে মিথ্যা? না। মিথ্যা। কারণ কি এই লাইসোজাইম কি ভাই ভাইরাস ধ্বংস করতে পারে? না, 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 কাকে ধ্বংস করে? ব্যাকটেরিয়াকে। ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। এই তো সুন্দর। ঠিক আছে, এইগুলাই পরীক্ষায় আসবে। দেখেন তিনটা আছে অপশনে, তো পরীক্ষায় আসার জন্য এগুলো খুব পারফেক্ট জায়গা। স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ব্যাসিলাস। ঠিক আছে, এবং আমাদের যত রোগ ঘটায় এই তিনজনই ঘটায়। আচ্ছা বলেন তো এই তিনটা ব্যাকটেরিয়া কই থেকে আসে? দেখি আপনাদের আপনাদের লাগবে না, তারপরে বললাম। বলেন এই তিনটা ব্যাকটেরিয়া কোথা থেকে আসে? কই আছে এগুলা? অন্ত্রে। শোনেন, এগুলো আমাদের বডিতেই থাকে। ঠিক আছে, এগুলো নর্মাল ফ্লোরাই। বুঝতে পারছেন? তাহলে মাথায় রাখবেন, ওই যে আমরা যে অনেক সময় বলি না যে ঠিক আছে আলটিমেটলি ওই আহ মানে আমরা তো মোটামুটি হাইজিন মেনটেন করি। ঠিক আছে, তো হাইজিন মেনটেন করবেন কার জন্য? বাইরের কোনো কিছুতে যত না মানে ব্যাকটেরিয়া থাকে, আমাদের বডিতে আরো বেশি ব্যাকটেরিয়া আছে। ঠিক আছে, আমাদের সারা বডিতে ব্যাকটেরিয়া গিজ 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 করতেছে। তো এই ব্যাকটেরিয়া গুলাই যখন ঠিক আছে আলটিমেটলি আমাদের বডিতে ঢুইকা পড়ে, তখনই আমাদের রোগ হয়। ঠিক আছে, বা আমাদের যখন ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়, তখন এই ব্যাকটেরিয়া গুলো আমাদের রোগ ঘটায়। সুতরাং এই ব্যাকটেরিয়া থেকে বাঁচার জন্য এত হামতাম করে লাভ নাই। কারণ এই ব্যাকটেরিয়া গুলো আপনার বডিতে নিয়েই আপনি রেগুলার নিয়েই ঘুমাইতে যান। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে বাঁচার অপশন কি? বাঁচার অপশন হচ্ছে আপনার ইমিউন সিস্টেম স্ট্রং করা। ঠিক আছে, ইমিউন সিস্টেমকে কি করা? ইমিউন সিস্টেম স্ট্রং করা, খাওয়া দাওয়া করা। ঠিক আছে, খাওয়া দাওয়া করে ইমিউন সিস্টেমকে স্ট্রং করা। কারণ ইমিউন সিস্টেম যখনই স্ট্রং থাকবে, তখন এই ব্যাকটেরিয়া গুলো আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বুঝতে পারছেন? কিন্তু যাদের ইমিউন সিস্টেম দুর্বল, তাদের এই ব্যাকটেরিয়া গুলো আপনার তখন তার ক্ষতি করে। আর এই ব্যাকটেরিয়া গুলো কোথা থেকে আসে? উড়ে আসে? উড়ে আসে না, এই ব্যাকটেরিয়া গুলো আপনার বডিতেই থাকে। বুঝতে পারছেন? আপনার বডিতে কোনটা হয়তো বা হাতে আছে, কোনটা পায়ে আছে, কোনটা নাকে আছে, কোনটা আমাদের নাভিতে আছে। বুঝতে পারছেন? তো আমাদের বডিতে এগুলো ঘোরাফেরা করে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের এই কোশ্চেন গুলা। ঠিক আছে, এগুলো আমরা পারবো। এরপরে আছে যেটা, ঠিক আছে, এটা আপনারা কেমিস্ট্রিতে পাবেন, যে পাকস্থলীর ভেতরে পিএইচ হচ্ছে 1 থেকে 2 এর মতো। এটা হচ্ছে 1 থেকে 2 এর মতো। তারপরে আহ, আমাদের পিত্তরসের পিএইচ হচ্ছে 8। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা পড়বেন। ঠিক আছে, এরপরে আসেন। আচ্ছা, এই আমরা গতদিন পড়াইছিলাম আমাদের কয় ধরনের ফ্যাগোসাইট আছে বলেন তো? আমরা পড়ছিলাম 3 ধরনের, তাই না? একটা ছিল হচ্ছে ম্যাক্রোফেজ, একটা ছিল নিউট্রোফিল, আর একটা ছিল হচ্ছে মনোসাইট। ঠিক আছে, তো আপনাদের বইতে 2 ধরনের আছে, একটু মাথায় রাখবেন 2 ধরনের। কারণ কি ম্যাক্রোফেজের আরেকটা নাম কি বলেন? ম্যাক্রোফেজের আরেকটা নাম কি? এটার আরেকটা নাম মনোসাইট। হচ্ছে কি? মনোসাইট। আমরা সবাই জানি যখন রক্ত নালীতে থাকে, এই রক্ত নালীতে থাকলে তার নাম কি হয়? মনোসাইট। আর টিস্যুতে চলে গেলে তার নাম কি হয়? ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ।
ঠিক আছে, এই জিনিসগুলো দেখেন আমরা পড়ছি খুব সুন্দর, এগুলো আমাদের পড়া শেষ। ঠিক আছে, বলেন মনোসাইট কি ছিল? গতদিন আপনারা কোশ্চেনে অ্যান্সার করছিলেন। মনোসাইট কি? মনোসাইটের নিউক্লিয়াস কয়টা থাকে? একটা না একটা। একাধিক? একটা। একটা। মনোসাইটে একটা নিউক্লিয়াস থাকে। আর নিউট্রোফিলের নিউক্লিয়াস থাকে কয়টা? অসংখ্য। অসংখ্য। আচ্ছা, এই তো গতদিন ভুল করছেন, আজকে পারছেন। এখন দেখেন এই ম্যাক্রোফেজ থেকে আমরা পড়বো, যে ম্যাক্রোফেজে শ্বেত রক্তকণিকার 4% হচ্ছে এই মনোসাইট বা ম্যাক্রোফেজ। ঠিক আছে, মনোসাইট বা ম্যাক্রোফেজ। আচ্ছা, এগুলা লাগবে না। পরিণত মনোসাইটকে কি বলা হয়? ম্যাক্রোফেজ বলে। আমরা পড়ছি যখন টিস্যুতে চলে যায় তখন মনোসাইট গুলাকে ম্যাক্রোফেজ বলে। আচ্ছা, এটা একটু পড়বেন। একটা ম্যাক্রোফেজ দেখেন কয়টা ব্যাকটেরিয়াকে খাইয়ে ফেলতে পারে? 100টা। খুবই ইম্পর্টেন্ট, একটা ম্যাক্রোফেজ কয়টা ব্যাকটেরিয়াকে খাইয়ে ফেলে বলেন? 100টা। 100টা কে খায় ফেলে। এই নিউট্রোফিল কয়টাকে খায় মনে আছে? পড়াইছিলাম 20টি। 20টি। এই তো সুন্দর। আর নিউট্রোফিলের ক্ষেত্রে পড়বেন শ্বেত রক্তকণিকার ম্যাক্সিমাম শ্বেত রক্তকণিকা হচ্ছে কি বলেন তো? নিউট্রোফিল। 60 থেকে 70% হচ্ছে কি বলেন তো? নিউট্রোফিল। এই বলেন, মৃত নিউট্রোফিলকে আমরা কি নামে ডাকি? এই মৃত নিউট্রোফিলের নাম কি বলেন? পুষ। পুস, তাই না? মৃত নিউট্রোফিলকে আমরা কি নামে ডাকি? পুস নামে ডাকি। আচ্ছা, এই লাইনটা একটু পড়বেন যে একটা নিউট্রোফিল কতগুলা ব্যাকটেরিয়াকে খাইতে পারে? 3 থেকে 20টা ব্যাকটেরিয়াকে খাইতে পারে। তাই দেখেন এই পর্যন্ত মোটামুটি আমাদের পড়া শেষ। আমরা এই পর্যন্ত থাকবো। আমরা বাকি যে জিনিসগুলো আছে সেগুলো নেক্সট দিন পড়বো। বলেন, আজকে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, নাহলে আমরা শেষ করে দিব।